সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে নতুন একটি ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথ সলিউশন করে দেখাবো। চলো প্রথমেই দেখে নেই ম্যাথে কি কি ইনফরমেশন গুলো দেয়া আছে। তাহলে 3 নং ম্যাথ সম্পর্কে তোমরা দেখে নিলা কি কি তথ্যগুলো ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর আজকের অঙ্কে দেয়া আছে। এই অঙ্ক থেকে কিছু কিছু এন্ট্রি মিসিং আছে, সেই বিষয়গুলো আমরা বের করে নিব। রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের তিনটা চেয়েছে, ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং উভয় মেথড ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে। প্রথম পর্যায়ে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা। এই 9 টাকায় হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ওয়ার্কিং 2। ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট। ফিক্সড প্রোডাকশন ওভারহেড ডিভাইডেড নরমাল ক্যাপাসিটি। আমাদের অঙ্কে ফিক্সড প্রোডাকশন ওভারহেড হিসাবে দেয়া আছে 50,000 টাকা, নরমাল ক্যাপাসিটি হিসাবে 25,000 ইউনিট। পার ইউনিট 2 টাকা করে খরচ আসতেছে। আমরা যদি এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এই 9 টাকার সাথে যদি আমরা এই 2 টাকা যোগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট পাবো। এর পরবর্তীতে যে ওয়ার্কিংটা করে নিতে হবে সেটা হলো, অঙ্কে বিগিনিং ফিনিশ গুডস দেয়া আছে, সেলস দেয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এন্ট্রি মিসিং আছে। কোন এন্ট্রি মিসিং আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন্ডিং ফিনিশ গুডস, সেটা আমরা বের করে নিব ওয়ার্কিং 3 এর মাধ্যমে। Calculation of ending finished goods. Beginning finished goods plus actual production minus ending finished goods সমান সেলস। এখন যদি এই সূত্রটা আমরাকে চেঞ্জ করার চেষ্টা করব না কখনোই, এই সূত্রটা সবসময় বরাবর একই রকম বসাবো। যে মানটা থাকবে সেটা বসাবো, যেটা থাকবে না সেটা অটোমেটিক বের হয়ে আসবে। বিগিনিং ফিনিশ গুডস হিসাবে আমাদের দেয়া আছে 4000 ইউনিট, প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন হিসাবে আমাদের দেয়া আছে 24,000 ইউনিট। এন্ডিং ফিনিশ গুডস আমাদের দেয়া নেই, সেটা আমাদের এখানে এইভাবেই থাকবে।
সেলস হিসাবে আমাদের দেয়া আছে 20,000 ইউনিট। যদি আমরা এটাকে সমাধান করি তাহলে অ্যান্সার চলে আসে এন্ডিং ফিনিশ গুড সমান এন্ডিং ফিনিশ গুডস 8,000 ইউনিটস। আমরা তিনটে ওয়ার্কিং করে নিলাম, এখন আমরা মূল অঙ্কে চলে যাব। প্রথম রিকোয়ারমেন্ট হিসাবে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। প্রথমেই আমরা সেলস লিখব। সেলস 20,000 ইউনিটস টাকা 30 6 লক্ষ টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে প্রথমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 24,000 পণ্য 9 টাকা করে 2,16,000। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 24,000 ইন্টু 2 টাকা করে 48,000 2,64,000। এটার নাম স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে আমরা যোগ করব বিগিনিং ফিনিশ 4,000 ইউনিট 11 টাকা করে 44,000 টাকা। যদি 4,000 ইউনিট 11 টাকা করে 44,000 টাকা হয়, এর সাথে আমরা লেস এন্ডিং ইনভেন্টরি এখন আমরা যোগ করব 2,64,000 সাথে যদি আমরা 44,000 যোগ করি 3,08,000। সেখান থেকে যদি আমরা 88,000 বিয়োগ করি সেক্ষেত্রে হয় 3,20,000 টাকা। আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড 2,000 টাকা 3,22,000 টাকা। এই 3,22,000 টাকা আমরা 6 লক্ষ টাকা থেকে বিয়োগ করে দিব, তাহলে থাকে 2,78,000 টাকা। এটার নাম হবে গ্রস প্রফিট। এ থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব।
10,000। ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000। এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় 25,000। এই 25,000 বিয়োগ করলে 2,53,000। এই 2,53,000 হলো আমাদের নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম এটাই আমাদের প্রথম রিকোয়ারমেন্টে চাওয়া ছিল। আমরা এ পর্যায়ে একবার অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আমরা করে নিলাম। খেয়াল করো, আমরা অঙ্কে উৎপাদন করেছিলাম 28,000 ইউনিট, বিগিনিং ছিল 4,000 ইউনিট, সেল করেছিলাম 20,000 ইউনিট এবং এন্ডিং ছিল 8,000 ইউনিট। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ওয়ার্কিং কিন্তু আমরা করে রেখেছিলাম। শিক্ষার্থীগণ তাহলে খেয়াল করো, আমরা প্রথম পর্যায়ে ইনকাম স্টেটমেন্টে সেলস লিখলাম 20,000 ইউনিট, 30 টাকা করে পার ইউনিট, গুণ করে আমরা পেলাম 6 লক্ষ টাকা। এটা থেকে লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে আমরা দুইটা এন্ট্রি বসালাম। একটি হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা আমরা ওয়ার্কিং এর মাধ্যমে ওয়ার্কিং এক থেকে নিলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের আন্ডারে সব সময় প্রোডাকশন বসবে। 24,000 ইউনিট, পার ইউনিট 9 টাকা করে, গুণ করলে 2,16,000 টাকা। আরেকটি এন্ট্রি হলো ফিক্সড প্রোডাকশন ওভারহেড। এই ফিক্সড প্রোডাকশন ওভারহেড 24,000 ইউনিট উৎপাদন করেছি, ওয়ার্কিং করে বের করে নিয়েছি, রেট হলো 2 টাকা করে, গুণ করে 48,000, যোগ করে দিলাম, আমাদের আনসার আসলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের কিন্তু বিকল্প নাম আছে, মনে রাখবা। প্রোডাকশন ওভারহেডের বিকল্প নাম ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্ক ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই বিষয় তিনটা মনে রাখবা। প্রোডাকশনের বিকল্প নাম ওয়ার্ক ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আশা করি বুঝতে পেরেছো। এর সাথে আমরা বিগিনিং ফিনিশ গুড যোগ করব। বিগিনিং ফিনিশ গুডস আমাদের ছিল 4,000 ইউনিট, আর রেট কোথা পেলাম? এই 4,000 ইউনিট রেটটা হলো 9 এবং 2, এই দুইটা এন্ট্রির সমন্বয় হলো 11। তাহলে এই 11 টাকা করে গুণ করে 44,000 টাকা, যোগ করে দিলাম 3,08,000 টাকা। এটা থেকে আমরা ইন্ডিং ফিনিশ গুডস বাদ দিব। ইন্ডিং ফিনিশ গুডস 8,000 ইউনিট, 11 টাকা করে, সেটা গুণ করে দিলাম, এটা আসলো 88,000 টাকা। এই 88,000 টাকা যদি আমরা বিয়োগ করে 3,20,000 টাকা হয়। পরবর্তী পর্যায়ে আসলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্মস, দেখো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। সেটা অনেক জায়গায় অনেক শিক্ষার্থীদের সমস্যা হয়। আন্ডার অ্যাপ্লাইড দুইভাবে গণনা করা যায়। আমি আজকের অঙ্কে একটা ভাবে তোমাদের গণনা করে দেখাচ্ছি। মনে রাখবে, আন্ডার অ্যাপ্লাইড শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। কোশ্চেনে কত দেয়া ছিল, প্রশ্নপত্রে কত ছিল এবং এখন কত আমরা দেখিয়েছি, এই দুইটার সমন্বয় কিন্তু আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড। এই অঙ্কে আমরা আন্ডার অ্যাপ্লাইড দেখালাম। কিভাবে দেখালাম খেয়াল করো, প্রশ্নপত্রে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হিসেবে দেয়া ছিল 50,000 টাকা, কিন্তু আমরা এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লিখেছি। এটা কত লিখেছি? 48,000। তাহলে কম লিখলাম না বেশি লিখলাম? অবশ্যই কম লিখেছি। যদি আমরা এখানে কম দেখিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বলবো আন্ডার অ্যাপ্লাইড, যদি বেশি দেখিয়ে থাকি সেক্ষেত্রে বলবো ওভার অ্যাপ্লাইড। আমরা যেহেতু ছিল 50,000 প্রশ্নপত্রে, কিন্তু এখানে দেখিয়েছি 48,000, সেক্ষেত্রে আমরা 2,000 টাকা কম দেখিয়েছি। অ্যাকচুয়ালি কি, ফিক্সড স্থির ব্যয় অপরিবর্তনশীল, যে আমরা তো জানি এই ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। উৎপাদন হ্রাস বৃদ্ধি হতে পারে, কিন্তু এই ব্যয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, যে কারণে তোমার কাঙ্ক্ষিত ব্যয়ের পরিমাণ কিন্তু 50,000, কিন্তু এই প্রোডাকশনের পিছনে ব্যয় হয়েছে এত টাকা, সেক্ষেত্রে আমরা 2,000 টাকা এক্সট্রা খরচ হিসাবে দেখাবো। এটাকে আমরা বলবো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আশা করি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নিয়ে আর সমস্যা হবে না।
তার পরবর্তীতে আমরা এটাকে যোগ করে নিলাম 3,22,000 টাকা। এই 3,22,000 যদি আমরা 6 লক্ষ টাকাতে বিয়োগ করি, কাঙ্ক্ষিত গ্রস প্রফিট চলে আসলো, সেটা হলো 2,78,000 টাকা। এই 2,78,000 টাকা গ্রস প্রফিট থেকে আমরা কি বাদ দেব? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এর আওতায় এই মেথডে অর্থাৎ এসি মেথডে সব সময় বিক্রয় এবং প্রশাসনিক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স সংক্রান্ত লেনদেন বসবে, সেটা ভেরিয়েবল হোক ফিক্সড হোক উভয়ই বসবে। এখানে আমাদের এন্ট্রি ছিল তিনটা: ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স, ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তিনটার সমন্বিত যোগফল 25,000। এই 25,000 যদি বিয়োগ করে দেয় 2,53,000 টাকা আমাদের নিট অপারেটিং ইনকাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনকাম স্টেটমেন্ট ডিসি মেথড। বরাবরের মতো প্রথম পর্যায়ে আমরা সেলস লিখব 20,000 ইউনিট, 6 লক্ষ টাকা, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর আওতায় প্রথমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বসাবো। সেটা আমাদের ছিল 24,000 ইউনিট উৎপাদন করেছিলাম 9 টাকা করে। বিগিনিং ফিনিশ গুডস 4,000 ইউনিট 9 টাকা করে, 36,000। এন্ডিং ফিনিশ গুডস 8,000 ইউনিট 9 টাকা করে, 72,000 টাকা। তাহলে আমরা এটাকে যোগ করে নিব। $2,52,000 টাকা। এই 2,52,000 টাকা থেকে যদি আমরা 72,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে থাকে 1,80,000 টাকা। যদি আমরা 6 লক্ষ থেকে বিয়োগ করি থাকে 4,20,000 টাকা। এই 4,20,000 এর নাম দিব আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স। এটা আমাদের ছিল 10,000 টাকা। 4,10,000 টাকা। এটার নাম হলো নিট কন্ট্রিবিউশন মার্জিন। নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দেব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের আওতায় সকল প্রকার স্থির ব্যয়গুলো আমরা এখানে বসাবো। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000 টাকা।
ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000 টাকা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 টাকা। এটাকে যদি আমরা সামেশন করি সেক্ষেত্রে আসে হলো 65,000 টাকা। এই 65,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই 3,45,000 টাকা। এই 3,45,000 টাকার নাম হলো নেট অপারেটিং ইনকাম। এক্ষেত্রে এই পদ্ধতিটা তোমরা মনে রাখার জন্য যে বিষয়গুলো বা যে অংশগুলো তোমরা বেশি বেশি ফলো করবা সেটা হলো এইখানে একটা পরিবর্তন, সেটা হলো ভেরিয়েবল শব্দটা যুক্ত হয়েছে। ভেরিয়েবল শব্দটা যুক্ত হওয়ার ফলে এই শিরোনামের আওতায় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ব্যতীত অন্য কোনো ব্যয় বসবে না। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট একমাত্র এন্ট্রি যেটা এই শিরোনামের কস্ট অফ গুডস সোল্ড শিরোনামের আওতায় বসবে ডিসি মেথডে, সেটা আমরা বসালাম। তাহলে এখানে কিন্তু একটি এন্ট্রি মিস হয়ে গেল, সেটা হলো ফিক্সড প্রোডাকশন ওভারহেড। এই ফিক্সড প্রোডাকশন ওভারহেডটা কিন্তু এখানে যে এন্ট্রিটা ছিল এই এন্ট্রিটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। ফিক্সড অংশটা কোথায় আসলো? অপারেটিং এক্সপেন্সে। আরেকটি বিষয়, অপারেটিং এক্সপেন্সের আওতায় সব সময় ফিক্সড এক্সপেন্স বসবে। অপারেটিং এক্সপেন্সের উপরে সকল ভেরিয়েবল ব্যয়গুলো বসাতে হবে, অর্থাৎ নিট কন্ট্রিবিউশন মার্জিনের উপরেই শেষ করতে হবে ভেরিয়েবল সংক্রান্ত ব্যয়। পরিবর্তনশীল সকল ব্যয় আমরা উপরে বসাবো আর অপারেটিং এক্সপেন্সের আন্ডারে শুধুমাত্র স্থির ব্যয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই মেথডটা বুঝতে পেরেছো।